পরমাণুর গঠন চ্যাপ্টারে আগের দিন তোমাদের রাদারফোর্ডের পারমাণবিক মডেল নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে তোমরা দেখেছিলে যে অনেক বিষয়ই বিজ্ঞানী রাদারফোর্ড খুব সুন্দরভাবে তার মডেলের মাধ্যমে ব্যাখ্যা করতে পেরেছিলেন, কিন্তু তাও কিছু ত্রুটি থেকে গেছিল যেগুলো ব্যাখ্যা করা যায়নি। যেরকম পরমাণুর স্থায়িত্ব কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে। এবং যখন রেখা বর্ণালী তৈরি হয়, যখন আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা ছিল, সে জায়গায় আমরা বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী পেয়েছিলাম। তারও কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলে দিতে পারেননি। তো এইভাবে যখন বিভিন্ন ত্রুটি বিজ্ঞানী রাদারফোর্ডের পারমাণবিক মডেলে থেকে গেল, পরবর্তীকালে 1913 খ্রিস্টাব্দে 1911 খ্রিস্টাব্দের বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেল দিয়েছিলেন, এবং 1913 খ্রিস্টাব্দে ডেনমার্কের সুবিখ্যাত বিজ্ঞানী নিলস বোর তিনি একটা নতুন মডেল পরমাণু সম্পর্কে দেন। সেটার নাম হয় বোরের পারমাণবিক মডেল। এবং সেখানে কিন্তু তিনি এই পরমাণুর সুস্থিরতা এবং রেখা বর্ণালী, যে দুটো ত্রুটি রাদারফোর্ডের পারমাণবিক মডেলে ছিল, তার কিন্তু যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞানী নিলস বোর দেন। এবং এইভাবে পরমাণুর যে গঠনচিত্র তিনি রচনা করেন, সেটাকেই আমরা বোরের পরমাণু গঠনচিত্র বা বোরের পারমাণবিক মডেল হিসেবে চিনি। অনেক সময় একে রাদারফোর্ড বোরের পারমাণবিক মডেলও বলা হয়ে থাকে। তো সেই মডেল নিয়েই আজকে আমরা পড়ব। সেখানে কি কি স্বীকার্য রয়েছে সেগুলো আমরা একে একে জেনে নেব। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্পর্কে যা যা বলেছিলেন সেগুলো তো ছিলই, তার সঙ্গে নিলস বোর আরও কিছু নতুন শর্ত সেই মডেলে অ্যাড করেন। যেরকম 1 নম্বর স্বীকার্য ছিল যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরে বেড়ায় বা বৃত্তপথে ঘুরে বেড়ায়, এবং এই বৃত্তপথগুলোকে আমরা বলছি কক্ষপথ। এবং এই কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কিন্তু কোনো শক্তি বিকিরণও করে না, কোনো শক্তি শোষণও করে না। সেকেন্ড যে স্বীকার্য, সেখানে তিনি বলেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমরা কিন্তু মনে মনে যে কোনো ব্যাসার্ধের অনেক সংখ্যক বৃত্ত মনে মনে কল্পনা করতে পারি, কিন্তু ইলেকট্রন সব বৃত্তে কিন্তু আবর্তন করবে না। সেই সমস্ত বৃত্তেই আবর্তন করবে বা সেই সমস্ত কক্ষপথেই ইলেকট্রন আবর্তন করবে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে mvr = nh/2π। মানে সেই ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনরা থাকবে যে ব্যাসার্ধের কক্ষপথে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়, অর্থাৎ mvr = nh/2π হয়। এখানে m মানে হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনের বেগ হচ্ছে v মানে ভেলোসিটি। আচ্ছা, আর হচ্ছে যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। h হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক নিয়ে আমি পরে আবার বলছি, আপাতত এটা ধরে নাও এটা একটা কনস্ট্যান্ট। আর স্মল n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 এটসেট্রা। n হচ্ছে এখানে নিউক্লিয়াসের পরে পরে যতগুলো বৃত্ত বা যতগুলো কক্ষপথ রয়েছে তাদের যে ক্রমিক সংখ্যা সেটাই হচ্ছে n। যেরকম নিউক্লিয়াসের পরের কক্ষপথেই n এর মান হবে 1, তারপরের কক্ষপথে n এর মান হবে 2, তারপরে n হবে 3, এইভাবে n এর মানগুলো চেঞ্জ হবে। এবং যে কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করবে সেই কক্ষপথের ক্রমিক সংখ্যা আমরা বসালে পরেই এই সূত্র থেকে mvr = nh/2π থেকে আমরা mvr এর মান পাবো, অর্থাৎ সেই আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করতে পারবো। তো এইটা হলো দুটো স্বীকার্য আমরা পড়লাম। থার্ড যে স্বীকার্য, সেখানে বিজ্ঞানী বোর বলেন যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করার সময়
ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। এই কক্ষপথগুলোকে আমরা সেই কারণে বলছি স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিটস। যখন কোনো কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হবে ক্রমিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রনের শক্তিও তত বাড়বে। n=1 যদি একটা ইলেকট্রন ঘোরে তার যা শক্তি, n=3 যদি একটা ইলেকট্রন ঘোরে তার শক্তি কিন্তু অনেক বেশি। কক্ষপথের নামকরণ করা হয় n=1, n=2, n=3, n=4 এইভাবে, এবং এই অনুযায়ী এদের অ্যালফাবেটিক্যালি কিছু নাম দেওয়া হয়। যেরকম n=1 এর জন্য সেই শক্তিস্তরের নাম হচ্ছে কে, ক্যাপিটাল কে। n=2 এর জন্য সেই কক্ষপথের নাম হবে ক্যাপিটাল এল। এভাবে ক্রমশ পরপর বাড়বে কে, এল। n=3 এর জন্য হবে এম, n=4 এর জন্য হবে এন। এবং এই যে স্মল এন, তার যে বিভিন্ন মান, এই স্মল এনকে আমরা বলছি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে বোরের স্বীকার্য থেকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। ফোর্থ স্বীকার্যে যাওয়ার আগে আমরা একটু প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ সম্পর্কে জেনে নেব, কারণ এর ওপর বেস করেই বিজ্ঞানী নিলস বোর তার চতুর্থ যে স্বীকার্য সেটা দিয়েছেন। বিজ্ঞানী প্লাঙ্ক বলেন, যখন কোনো বস্তু শক্তি বিকিরণ করে বা শোষণ করে, এই যে শক্তির বিকিরণ অথবা শোষণ সেটা সবসময় একটা নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে, এবং এই নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তিকে বলা হয় কোয়ান্টাম। যেরকম তোমরা দেখতে পাচ্ছ E প্রপোর্শনাল টু নিউ, নিউ মানে হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। এই যে কোয়ান্টাম পড়ছি, এই যে প্রতি কোয়ান্টাম যে শক্তি, সেই শক্তির পরিমাণ তরঙ্গের কম্পাঙ্কের ওপর নির্ভর করে, এবং সেই কারণে আমরা লিখছি E প্রপোর্শনাল টু নিউ। প্রপোর্শনালিটি উঠেছে মানে কনস্ট্যান্ট আসবে, সে কারণে E=h নিউ। এখানে এইচকে আমরা বলছি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। বিজ্ঞানী প্লাঙ্ক তাহলে আমাদের যে সূত্রটা দিলেন সেটা হচ্ছে E=h নিউ। যে পরিমাণ শক্তি সেটা প্লাঙ্কস কনস্ট্যান্ট ইন্টু তরঙ্গের কম্পাঙ্ক, এই হচ্ছে সূত্র। এবং এই E=h2 এর উপর বেস করেই বিজ্ঞানী নিলস বোর তার ফোর্থ যে স্বীকার্য সেটা বলেন। সেটাতে কি আছে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে এমনিতে যখন ইলেকট্রন আবর্তন করে কক্ষপথে তখন কোনো শক্তি শোষণ বা বর্জন কোনোটাই করে না, কিন্তু যদি বাইরে থেকে তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করা হয় তখন কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রন ওই শক্তিকে গ্রহণ করে নিয়ে নিজে এক্সাইটেড হয়ে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। যখন আমরা সেই বাইরে থেকে শক্তি প্রয়োগটা বন্ধ করে দেব তখনই আবার সেই ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। যখন নিচু কক্ষ থেকে উঁচু কক্ষতে যায় তখন শক্তি শোষণ করে নিয়ে উঁচু কক্ষে যায়, আর যখন উঁচু কক্ষ থেকে নিচু কক্ষে নেমে আসে তখন যে শক্তিটা নিয়ে উঠেছিল সেই শক্তিটাই পুনরায় বর্জন করে দেয় শক্তি বিকিরণের মাধ্যমে। তাহলে শক্তি শোষণ করে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার শক্তি বিকিরণ করে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। কতটা শক্তি শোষণ হচ্ছে বা কতটা শক্তি বিকিরণ হচ্ছে সেটা আমরা প্রকাশ করছি ডেল্টা ই দিয়ে, ই ফর এনার্জি। ডেল্টা ইটা আমরা কি করে পাবো? E2 - E1 করছি। E2 হচ্ছে উঁচু শক্তি স্তরের শক্তি,
আর E1 হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি। এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটুকুই ইলেকট্রন হয় শোষণ করে নিচু থেকে উঁচুতে যাচ্ছে, না হলে বর্জন করে উঁচু থেকে নিচুতে আসছে। এবং সেই ডিফারেন্সটা আমরা লিখছি, দেখো, ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু এইচ নিউ। এই যে এইচ নিউ লিখছি, এটা কিন্তু ওই প্লাঙ্কের মতবাদের ওপর ভিত্তি করে। এখানে দুটো ছবি রয়েছে, ওপরে আর নিচে। ওপরেরটা হচ্ছে শক্তি শোষণ করে নিচু থেকে উঁচু কক্ষপথে যাচ্ছে, সেখানে দেখো এইচ নিউটা রয়েছে ধনাত্মক, যেহেতু শক্তিটা শোষণ করছে। আর নিচের যে ছবিটা, সেখানে খেয়াল করো, উঁচু থেকে নিচু শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসছে শক্তি বর্জন করে, কাজেই সেখানে এইচ নিউটা রয়েছে মাইনাসে, যেহেতু শক্তি বর্জন হচ্ছে। যখন শক্তি বিকিরণ করছে বা বর্জন করছে, সেই শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তখন যদি আমরা সেই আলোক শক্তি বা আলোক রশ্মিকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন কিন্তু তার থেকে আমরা পারমাণবিক বর্ণালী পেতে পারি। তো এই হয়ে গেল বোরের বিভিন্ন স্বীকার্য এবং বোরের পারমাণবিক মডেল, যেখান থেকে আমরা জানতে পারলাম যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে, তখন কিছু সার্টেন কক্ষপথেই তারা আবর্তন করছে, এবং সেই কক্ষপথেই আবর্তন করবে যার কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। এটা একটা জানলাম। আর জানলাম বিভিন্ন মুখ্য কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী কক্ষপথের কি নাম হয়, K, L, M, N, সেগুলো জানলাম। আর জানলাম যে শক্তি শোষণ করে নিচু থেকে উঁচুতে বা শক্তি বর্জন করে উঁচু কক্ষ থেকে নিচু কক্ষে ইলেকট্রন স্থান পরিবর্তন করতে পারে, এবং যে শক্তিটা বিকিরণ করে সেই শক্তি থেকে আমরা কিন্তু পারমাণবিক বর্ণালী পেয়ে থাকি। এই হচ্ছে মোটামুটি বোরের পারমাণবিক মডেল। নেক্সট আমরা এই তত্ত্বের ওপর বেস করে কিছু ডেরিভেশন করব। যেরকম এখানে আমরা দুটো জিনিস বার করছি, যে কোনো ইলেকট্রন যখন n-তম কক্ষপথে আবর্তন করছে, সেই কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে পাবো এবং সেই ইলেকট্রনের শক্তি কি হবে, সেটা আমরা বোর তত্ত্বের সাহায্যে নির্ণয় করছি। খুব সিম্পল ডেরিভেশন, এত কিছু লেখার প্রয়োজন নেই, আমি খুব সহজ করে বলে দিচ্ছি। দেখো, নিউক্লিয়াসের চারদিকে যখন একটা ইলেকট্রন কক্ষপথ বরাবর আবর্তন করে, তখন সেই ইলেকট্রনের ওপর দুটো বল ক্রিয়া করে, যেটা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে অভিকেন্দ্রিক বল, যার মাধ্যমে নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করে। আর একটা বল হচ্ছে অপকেন্দ্রিক বল, যে বলটা ইলেকট্রনকে কক্ষপথের বাইরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে অভিকেন্দ্রিক আর অপকেন্দ্রিক দুটো বল হচ্ছে সমান এবং বিপরীত, তার জন্যেই ইলেকট্রনটা কোনো দিকে না নড়ে কক্ষপথ বরাবর আবর্তন করতে থাকে। এই ব্যাপারটা আগের দিনও আলোচনা হয়েছিল। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এই দুটো বলের মান হচ্ছে সমান কিন্তু বিপরীত। তো আমরা অভিকেন্দ্রিক বলের মানটা বার করে নিচ্ছি Ze²/r², কুলম্বের সূত্র অনুযায়ী। Ze হচ্ছে নিউক্লিয়াসের আধান, আর স্মল ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝের দূরত্ব। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা আকর্ষণ বলের মান বা অভিকেন্দ্রিক বলের মান পেয়ে যাচ্ছি Ze²/r²। অপকেন্দ্রিক বলের মান হচ্ছে mv²/r। যেহেতু এই দুটো বল পরস্পরের সাথে সমান, সে কারণে আমরা এই দুটোকে ইকুয়াল করে লিখছি, Ze²/r² ইকুয়াল টু mv²/r। এই রিলেশন থেকে দেখো আমাদের v² এর মান বেরোচ্ছে Ze²/mr, যেটাকে 3 নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করা হয়েছে। এখান থেকে আমরা একটা v² এর মান পেলাম। নেক্সট আবার আমরা একটা v² পাবো যদি আমরা লিখি mvr ইকুয়াল টু nh/2π। mvr ইকুয়াল টু nh/2π কিন্তু বোর তার স্বীকার্যে বলেছেন, আমরা একটু আগেই পড়লাম, কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হয়।
তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা ভি স্কোয়ারের আবার একটা মান পাচ্ছি, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, যেটাকে 4 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে ভি স্কোয়ারের দুটো মান পেলাম, একটা 3 নং সমীকরণে, একটা 4 নং সমীকরণে। তাহলে দুটোকেই আমরা সমান হিসেবে লিখতে পারি, সেটাই লেখা হয়েছে। এবং সেখান থেকে স্মল আর এর যে এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা আমাদের দাঁড়াচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ইন্টু জেড ই স্কোয়ার। এই যে আর এর মান বেরোলো, আর মানেই হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তার মানে আমরা ইলেকট্রনটা যে কক্ষে ঘুরছিল সেই কক্ষের ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম। এনতম কক্ষপথের ব্যাসার্ধ বোর তত্ত্বের সাহায্যে নির্ণয় করা হলো। এরপরে আমরা বার করব ওই যে ইলেকট্রনটা আবর্তন করছে সেই ইলেকট্রনের শক্তি কত। কোনো ইলেকট্রনের ওপর যদি মোট শক্তি নির্ণয় করতে হয়, আমাদের গতিশক্তি আর স্থিতিশক্তির টোটাল করতে হবে। গতিশক্তি সমান আমরা জানি হাফ এমভি স্কোয়ার, আর স্থিতিশক্তি ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। এখানে ভি স্কোয়ারের মান আমরা ইনপুট করছি। আগের ডেরিভেশনে আমরা ভি স্কোয়ারের যে মানটা পেয়েছিলাম জেড ই স্কোয়ার বাই এম আর, সেই মানটা এখানে বসানো হয়েছে। বসিয়ে সমস্ত প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন যা করার সেগুলো করে নিয়ে দেখো ই এন এর মান আমাদের বেরোচ্ছে -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। এই যে ই এর এক্সপ্রেশনটা পাওয়া গেল, এটা হচ্ছে এনতম কক্ষে যখন ইলেকট্রনটা আবর্তন করছে সে আবর্তনরত অবস্থায় ইলেকট্রনের শক্তি, এবং এই শক্তিটা আমরা নির্ণয় করলাম বোরের তত্ত্বের ওপর বেস করে। তাহলে বোর তত্ত্বের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হলো এবং ইলেকট্রনের শক্তি নির্ণয় করা হলো। নেক্সট, এই যে শক্তি নির্ণয় করলাম, ই এন এর মান আমরা বার করলাম, সেই ই এন এর এক্সপ্রেশন থেকে এন এর ভ্যালুটাকে চেঞ্জ করে আমরা কিন্তু বার করতে পারবো যে ইলেকট্রন কক্ষপথ যখন চেঞ্জ করে তখন কি পরিমাণ শক্তি শোষণ হয়, কি পরিমাণ শক্তি বর্জন হয়। মানে হচ্ছে যদি কোনো ইলেকট্রন N2 কক্ষপথ থেকে N1 কক্ষপথে নেমে আসে তখন সে কি পরিমাণ শক্তি বিকিরণ করে সেটা আমরা বার করতে পারি। যেহেতু ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, এখানে এইচ নিউ দিয়ে আমরা স্টার্ট করছি ডেরিভেশন। এইচ নিউ ইকুয়াল টু ডেল্টা ই, ডেল্টা ইকে আমরা লিখতে পারি ভেঙে ই এন টু মাইনাস ই এন ওয়ান, যেহেতু N2 থেকে N1 কক্ষে ইলেকট্রনটা নেমে আসছে। আচ্ছা, ই এর এক্সপ্রেশনগুলো আমরা আগের ডেরিভেশন থেকে নিয়ে নেব, যেটা আমরা ফাইনালি ডিরাইভ করেছিলাম। -2 পাই স্কোয়ার এম ইন্টু ই টু দি পাওয়ার 4 বাই N2 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, এটা আমরা লিখলাম ই N2 এর মান। একইভাবে ই এন ওয়ানের মানটাও আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, যেহেতু আগে একটা মাইনাস রয়েছে। পুরো ডেরিভেশনটা করতে করতে দেখবে যে টার্মটা আমরা কমন নিয়ে নেব সেটা হচ্ছে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার। এখানে এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট যেটা আছে সেটা দেখো ডান দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে বাঁ দিকে শুধু পড়ে আছে নিউ। নিউকে আমরা ভেঙে লিখতে পারি সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা, সি হচ্ছে আলোর গতিবেগ আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সিকে যদি ল্যামডা দিয়ে ভাগ করা হয় তাহলে তরঙ্গের কম্পাঙ্ক পাওয়া যায়, মানে নিউ পাওয়া যায়। নিউটাকেই আমরা ভেঙে সি বাই ল্যামডা হিসেবে লিখছি। এবারে সিটাকেও আমরা ডান দিকে নিয়ে আসছি, তাহলে 1 বাই ল্যামডা পড়ে থাকছে। 1 বাই ল্যামডাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করতে পারি। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা।
তাহলে নিউ বারের আমাদের এক্সপ্রেশন বেরোচ্ছে 2π² m ইন্টু e⁴ বাই CH³ ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1/n1² মাইনাস 1/n2²। ব্র্যাকেটের বাইরে যে টার্মগুলো রয়েছে সেগুলো খেয়াল করে দেখো, কোনোটাই কিন্তু পরিবর্তনশীল নয়, সবকটাই হচ্ছে কনস্ট্যান্ট। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের আধান, সি হচ্ছে আলোকের গতিবেগ, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, সুতরাং পাই এর মানও নির্দিষ্ট, সুতরাং সবকটাই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এবং এই সবকটা কনস্ট্যান্টকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছি। এই ক্যাপিটাল আরকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গের ধ্রুবক। দেখা গেছে সিজিএস পদ্ধতিতে এই রিডবার্গ ধ্রুবকের মান হয় 109678 সেন্টিমিটার ইনভার্স। এই রিডবার্গ ধ্রুবকের মানটা তোমাদের অঙ্কে কাজে লাগবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম বোর তত্ত্বের ওপর ভিত্তি করে কম্পাঙ্ক সম্পর্কিত রিডবার্গের সমীকরণ, এবং এই সমীকরণটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। এই সমীকরণ দিয়েই আমরা অ্যাপ্লিকেশন দেখে নেব। যখন একটা ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসছে, তখন আমরা এই রিডবার্গ সমীকরণে কি করে অ্যাপ্লাই করব। রিডবার্গ সমীকরণটা প্রথমে লেখা হয়েছে নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এটা তো সমীকরণ, যেখানে আর এর মান একটু আগেই বললাম 109678 বা এখানে দেওয়া আছে 677 সেন্টিমিটার ইনভার্স। এখানে n1 হচ্ছে 2, আমি একটু আগেই বলেছি যে তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন নেমে এসছে, তার মানে n1 হচ্ছে 2, n2 হচ্ছে 3। তাহলে মানগুলো আমরা ঠিক ঠিক জায়গায় বসিয়ে দেবো, এবং সেই মতোই যদি সিম্পলিফাই করা হয় তাহলে দেখো নিউ বারকে আমরা 1/λ ভেঙে নিয়েছি, এবং সেখান থেকে আমরা ল্যামডার মান পাচ্ছি 6564.7 অ্যাংস্ট্রম। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা রিডবার্গ সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি। দেখা গেছে তরঙ্গ দৈর্ঘ্য মান যদি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়, তাহলে সেই তরঙ্গকে আমরা খালি চোখেই দেখতে পাই, বা আমাদের দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যেই সেই তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো যেহেতু আমরা যে ল্যামডাটা বার করছি তার মান 6000-এর কাছাকাছি, তো সেটা 4000 থেকে 8000 রেঞ্জেই পড়ে যাচ্ছে। তার মানে এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের দৃশ্যমান অঞ্চলেই থাকবে। দেখা গেছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা পাচ্ছি যখন ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় কক্ষে আসছে, এবং সেটা ঘটে বামার সিরিজের ক্ষেত্রে। এই ছবিতে দেখে নাও, হাইড্রোজেন বর্ণালী তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, সেখানে আমরা 6টা সিরিজ পড়েছিলাম, লিম্যান থেকে শুরু করে বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ডের পরে হামফ্রিজ আছে। তো বামারের ক্ষেত্রে সবসময় n1টা হয় দ্বিতীয় কক্ষ, আর n2টা হয় 3, 4, 5, 6 এক্সেট্রা। মানে ওপরের যাবতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে ইলেকট্রন নেমে আসে, তার ফলে যে পারমাণবিক বর্ণালী আমরা পাই সেটাই আমরা বামার সিরিজ হিসেবে চিনি, এবং সেটা আমাদের দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যে বা দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকে, ফলে আমরা খালি চোখে এই বর্ণালীকে দেখতে পাই। এবং আগের দিন দেখেছিলে 4টে রেখা বর্ণালী এই অঞ্চলে পাওয়া যায়, লাল, নীলাভ সবুজ, নীল আর বেগুনি পরে পড়িয়েছিলাম। বাকি যে সিরিজগুলো সেগুলো কিন্তু আমাদের ভিজিবল রিজিয়নে থাকে না, ফলে আমরা দেখতে পাই না। তাহলে আগের ডেরিভেশনে আমরা যেটা বার করলাম সেটা কিন্তু আমাদের পরীক্ষালব্ধ যে মানটা বেরোলো 6000-এর কাছাকাছি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যালের সঙ্গে কিন্তু সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। থিওরি অনুযায়ী বামার সিরিজ দৃষ্টিগোচর অঞ্চলের মধ্যেই থাকে, এবং আমরা বোর তত্ত্বের সাহায্যে যে ডেরিভেশনটা একটু আগে করলাম
ল্যামডার মান যেটা আমাদের বেরোলো 6000-এর কাছাকাছি, সেটাও কিন্তু আমাদের পরীক্ষালব্ধ মান হিসেবে ওই 4000 থেকে 8000 রেঞ্জের মধ্যেই রয়েছে। তার মানে পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মান দুটো আমরা ম্যাচ করিয়ে ফেলতে পারছি। তাহলে এখানে কিন্তু বোর তত্ত্ব খুব সফলতার সঙ্গে প্রমাণিত হয়েছে। তো এই যে বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালী আমরা তাহলে ব্যাখ্যা করতে পারছি সুন্দরভাবেই, এবং সেখানে আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাচ্ছি যেটা নিচে রয়েছে, রিডবার্গ ইকুয়েশন। জেড স্কোয়ার, যেহেতু আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করছি, জেড এর মান হচ্ছে 1, যেহেতু তোমরা জানো যে হাইড্রোজেনে একটাই ইলেকট্রন থাকে, সে কারণে আমরা সমীকরণকে সিম্পলিফাই করে নিয়ে শুধু আরটাই বসাচ্ছি, জেডগুলো আর বসাচ্ছি না। তো বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা সম্ভব হলো, এবং প্রতি ক্ষেত্রে যে রিডবার্গ সমীকরণটা আমরা পেয়েছি সেখানে দেখো প্রত্যেকটা সিরিজের জন্য n1 এর মানটা আমরা বসিয়েছি ইকুয়েশনে। লিম্যানের বেলায় n1 হয়েছে 1, বামারের বেলায় n1 হয়েছে 2, প্যাসেনের বেলায় n1 হয়েছে 3, একইভাবে ব্র্যাকেট, ফুন্ড এবং হামফ্রিজে n1গুলো সেইভাবেই রয়েছে। যেরকম এই ছবিতে আমরা n1 দেখেছি যে কোন স্তরে এসে ইলেকট্রনটা নামছে সেটাই হচ্ছে n1 ভ্যালু, আর n2 হচ্ছে যে কক্ষপথগুলো থেকে আসছে সেই ভ্যালুগুলো। তাহলে সেই অনুযায়ী যদি আমরা রিডবার্গ সমীকরণে প্লেস করি মানগুলো, আমরা কিন্তু তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারবো, বা তরঙ্গ সংখ্যা থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এবং সেই মতনই আমরা বর্ণালী পাচ্ছি, পারমাণবিক বর্ণালী। তাহলে সুন্দরভাবে বোর তত্ত্বের সাহায্যে আমরা এই বর্ণালীর ব্যাখ্যাটা করে ফেলতে পারছি। যেগুলো হাইড্রোজেন পরমাণু মতন পরমাণু, তাদের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা সম্ভব হচ্ছে। নেক্সট, বোর তত্ত্বের সাহায্যে আমরা এবারে ইলেকট্রনের গতিবেগ কী করে নির্ণয় করব সেটা একটু দেখি। mvr = nh/2π, এটা আমরা ইকুয়েশন পড়ছি, সেখান থেকে আমরা আর এর ভ্যালু বার করছি। আর এর ভ্যালু বার করার পরে আমরা আরেকটার সঙ্গে সমান করব, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই একটা ডেরিভেশনে আমি দেখিয়েছি যে আর এর কোনো কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা হচ্ছে, সেখানেও কিন্তু আর এর একটা ভ্যালু তোমরা পেয়েছিলে। তাহলে ওপরে mvr = nh/2π, এখান থেকে আর এর একটা ভ্যালু, আর আমাদের ডেরিভেশনে আর এর যে ভ্যালু, দুটোকে আমরা ইকুয়াল করছি। ইকুয়াল করে সেখান থেকে স্মল ভি এর মান আমাদের বেরোচ্ছে 2πz²/nh। এটা আমাদের বেরিয়ে গেল কোনো কক্ষপথে যে ইলেকট্রন আবর্তন করে সেই ইলেকট্রনের গতিবেগ। যদি আমরা n এর মান বসাই তাহলেই আমরা সেই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ পেয়ে যাব। যখন যে কক্ষপথে ইলেকট্রন থাকবে সেই কক্ষপথে তার গতিবেগ কত হবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব। এই যে বোর তত্ত্ব আমরা পড়লাম, তাহলে বোর তত্ত্ব কোন কোন ব্যাপারে সাফল্য অর্জন করলো দেখা যাক। প্রথমত, পরমাণু স্থায়িত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করছে বোরের তত্ত্ব। সেকেন্ড হচ্ছে, যেগুলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর মতন পরমাণু, যেরকম He+, লিথিয়াম 2+, এগুলো সব এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তো এদের ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যাও সম্ভবপর হচ্ছে। থার্ড হচ্ছে, কোনো কক্ষপথের ব্যাসার্ধ আমরা বোর তত্ত্বের সাহায্যে নির্ণয় করতে পারছি, যেরকম আমরা ডেরিভেশন করলাম। নাম্বার 4 হচ্ছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা আমরা বোর তত্ত্ব থেকে পেয়েছি, যে n এর মান 1, 2, 3, 4 কীভাবে হচ্ছে, এবং সেই অনুযায়ী ইলেকট্রনের শক্তি বা গতিবেগ কীভাবে চেঞ্জ হচ্ছে, তো সেই সংক্রান্ত ধারণা বোর আমাদের দিচ্ছেন। নাম্বার 5 হচ্ছে, যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থান পরিবর্তন করছে, কি পরিমাণ শক্তি বিকিরণ করছে বা কি পরিমাণ শক্তি শোষণ করছে সেটাও কিন্তু আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি। hν = En2 - En1 করে, যেটা ডেরিভেশনও একটু আগে আমি দেখিয়েছি, এবং সেখান থেকে আমরা নিউ বার করে সেখান থেকে আমরা ল্যামডাও বার করতে পারছি, যেটার মাধ্যমে পারমাণবিক বর্ণালী নির্ণয় করতে বা ব্যাখ্যা করতে আমাদের সহজ হচ্ছে। তো সেটা একটা বোর তত্ত্বের সাফল্য।
নাম্বার 6 বলছে রিডবার্গ কনস্ট্যান্টের মান আমরা পেয়েছি, রিডবার্গ সমীকরণ পেয়েছি, সেখান থেকে আর এর মান সেটাও আমরা পেয়েছি বোর তত্ত্বের সাহায্যে। এবং লাস্ট হচ্ছে বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষের ব্যাসার্ধ এবং শক্তি, তার ডেরিভেশনও তোমাদের করে দেখিয়েছি যে কক্ষপথের ব্যাসার্ধ আর শক্তি, ইলেকট্রনের শক্তি কিভাবে নির্ণয় করা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে বোর তত্ত্বের সাফল্যের জায়গা। কিন্তু কিছু ত্রুটি তো থেকেই যায়। যেরকম 1 নম্বর ত্রুটি হচ্ছে মূলত আমরা হাইড্রোজেনের জন্যই সাকসেস পেয়েছি বোর তত্ত্বের সাহায্যে, কিন্তু হাইড্রোজেনের ছাড়াও অন্য যে সমস্ত পরমাণু আছে যেখানে 2 বা তার বেশি ইলেকট্রন রয়েছে সেখানকার বর্ণালী কিন্তু বোর মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত করলে যে রেখা বর্ণালীগুলো আমরা পাচ্ছি সেই রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। তার কোনো ব্যাখ্যাও কিন্তু বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে দেননি, এটা একটা ত্রুটি। নাম্বার 3 হচ্ছে বোরের পারমাণবিক মডেল সম্পূর্ণ 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক, সেখানে কিন্তু 3D বা ত্রিমাত্রিক গঠনের কোনো ধারণা তিনি দেননি। নাম্বার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোর তত্ত্ব বলছে যে কোনো আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr এবং তার কক্ষপথের ব্যাসার্ধ মানে স্মল r, এই দুটোর সঠিক মান নির্ণয় করা সম্ভব, যে ডেরিভেশনগুলো আমরা একটু আগেই করেছি। কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপালে বলেছেন যে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রনের মতন কোনো চার্জড পার্টিকেল যদি মুভিং কন্ডিশনে থাকে তাহলে তার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়, একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, সেখানে কিছু অনিশ্চয়তা বা আনসার্টেনটি থেকে যায়, এটা বিজ্ঞানী হাইজেনবার্গ বলছেন। তো এইখানে কিন্তু হাইজেনবার্গের সঙ্গে বোর তত্ত্বের একটা অমিল রয়েছে, যেটার ব্যাখ্যাও কিন্তু বোর তত্ত্বে নেই। তো এইগুলো হয়ে গেল বোর তত্ত্বের ত্রুটি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি একটু ছোট্ট করে তোমাদের বলে দিই। 1927 সালে জার্মান পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গ ইলেকট্রনের মতন অতি ক্ষুদ্র কণার অবস্থান এবং ভরবেগ এই দুটো নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা লক্ষ্য করেন, এবং এটাই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল হিসেবে পরিচিত। তিনি বলেন যে যদি কোনো ক্ষুদ্র চার্জড পার্টিকেল আমরা কনসিডার করি তাহলে তার সঠিক অবস্থান এবং ভরবেগ একই মুহূর্তে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়, কোনো একটা ভুল হবে বা কোনো একটা সম্পূর্ণ সঠিক হবে না। হয় আমরা অবস্থানটা সম্পূর্ণ সঠিক নির্ণয় করব, ভরবেগে ভুল থাকবে, আর না হলে ভরবেগটা সম্পূর্ণ সঠিক নির্ণয় করা সম্ভব, অবস্থানে ভুল থাকবে। যদি অবস্থানের ভুলকে আমরা ডেল্টা এক্স দিয়ে চিহ্নিত করি আর ভরবেগের ভুলকে আমরা ডেল্টা পি দিয়ে চিহ্নিত করি তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী সূত্র হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 যেখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ডেল্টা এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। একই সঙ্গে একই মুহূর্তে কোনো একটা ইলেকট্রনের সঠিক অবস্থান এবং সঠিক ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়, এটাই বলছেন বিজ্ঞানী হাইজেনবার্গ। যদি দুটোই মোটামুটি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে খানিকটা করে ভুল দুই ক্ষেত্রেই থেকে যাবে এবং তাদের গুণফল হবে সমান হবে অথবা গ্রেটার দ্যান হবে h/4, এটাই সমীকরণের মাধ্যমে বলা হচ্ছে। সমীকরণে দেখতে পাচ্ছ যে এই গুণফলটা সবসময় একটা ধ্রুবক, h/4 যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম, তাই ডেল্টা এক্স এবং ডেল্টা পি
এদের গুণফল সবসময় হচ্ছে ধ্রুবক। কাজেই ডেল্টা এক্স যদি আমরা পারফেক্ট নির্ণয় করতে পারি তাহলে ডেল্টা পি এর মানটা বেশি হবে, তার মানে ভরবেগের ভুলটা বেশি থাকবে। আর যদি ডেল্টা পি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে ডেল্টা এক্স পার্টে ভুল থাকবে, মানে অবস্থান নির্ণয়ে ভুল থাকবে। যদি দুটোতেই অল্প অল্প ভুল থাকে তাহলে তাদের গুণফল সবসময় হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। এটাই হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা বোরের তত্ত্বের সঙ্গে ম্যাচ করে না, এবং সেটাও একটা কিন্তু বোর তত্ত্বের ত্রুটি। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত বোর তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, তার স্বীকার্য কী এবং কোন কোন জায়গাতে তিনি সফল হয়েছেন আর কোন কোন জায়গাগুলো বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয় না। নেক্সট দিন এরপর থেকে হবে।